তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। হ্যালো স্টুডেন্ট, আমি দেবজিৎ দাস। আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে সুস্থ আছো এবং পড়াশুনো করছো। তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার ইন জাভা আজকে আমরা ডিসকাস করব। এই ডেটা স্ট্রাকচার বলতে কি বুঝি? ডেটা স্ট্রাকচার বলতে আর কিছুই না, ডেটাকে আমরা কিভাবে সাজাবো, কিভাবে ম্যানিপুলেট করব, সেই যে প্রসেসটা, সেটাকেই আমরা বলি ডেটা স্ট্রাকচার। তাহলে আমরা স্টেট কোয়েশ্চেনে চলে আসছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার। তাহলে আমি যে জিনিসটা বললাম সেটাই ডেটা স্ট্রাকচার, চলো আমরা দেখে নিই। বলছে ইন কম্পিউটার সায়েন্স আর ডেটা স্ট্রাকচার ইজ আ ডেটা অর্গানাইজেশন, management and storage format that enable efficient access and modification. কোনো কনফিউশন নেই আশা করি। নেক্সট চলে আসছি, more precisely a data structure is a collection of data values, the relationship among them and the function or the operation that can be applied to the data। মানে যে ডেটার উপরে আমি কি করব, আবার কি বলেছে দেখো এখানে কি বলেছে, ডেটা স্ট্রাকচার ইজ আ কালেকশন অফ আ ডেটা ভ্যালুজ। বিভিন্ন ধরনের ডেটা যে ভ্যালু গুলো হয় সেগুলো হলো একটা কালেকশন। দ্য রিলেশনশিপ অ্যামং দেম, তাদের মধ্যে একটা সম্পর্ক, অ্যান্ড দ্য ফাংশন অর অপারেশন দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড টু দ্য ডেটা। এবং সেই ডেটাগুলোকে আমি কিভাবে অ্যাক্সেস করব, না চেঞ্জ করব, মানে মডিফিকেশন করব না ফেচ করব, সেটা ডিপেন্ড করছে। এই টোটাল প্রসেসটাকেই আমরা বলি ডেটা স্ট্রাকচার। আশা করি তোমরা বুঝতে পারলে ডেটা স্ট্রাকচারটা কি। নেক্সট চলে আসছি আমরা, ক ধরনের ডেটা স্ট্রাকচার হয়। ডেটা স্ট্রাকচার বেসিক্যালি হয় হচ্ছে দু ধরনের। দেখতে পাচ্ছি আমরা কি, একটা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার আর একটা নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। এই যে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের মধ্যে কি কি পড়ে, যেগুলো আমরা নর্মালি ছোট ক্লাসে করে এসেছি, আমরা দেখেছি অলরেডি। আমাদের ডেটা টাইপের মধ্যে যে ডেটা টাইপ গুলো আমরা ইউজ করি সেগুলোই কিন্তু প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে পড়ে। চলো দেখে নিই আমরা। দেখো ইন্টিজার মানে ইন্ট, ফ্লোট মানে ফ্লোট, তারপরে কি বলছে পয়েন্ট মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ডেসিমেল, ডেসিমেল এখানে থাকবে। আর একটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি, ক্যারেক্টার মানে হচ্ছে তুমি যে ক্যারেক্টার গুলো ইনপুট নিচ্ছ ইউজারের কাছ থেকে। তাহলে এইগুলো নর্মালি আমরা জানি, এইগুলো আমরা ছোট ক্লাসে করে এসেছি, ইন্টিজার, ফ্লোট, পয়েন্ট অ্যান্ড ক্যারেক্টার। তাহলে এইগুলোকে আমরা বলি প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। এবারে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার চলে আসছি। এই নন প্রিমিটিভ এর মধ্যেও কিন্তু আবার দুটো ভাগ রয়েছে। নন প্রিমিটিভ এর মধ্যেও আমরা দেখতে পারবো দুটো ভাগ রয়েছে। দেখো আমরা দেখতে পাচ্ছি কি, লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আবার আমরা চারটে ভাগ রয়েছে। দেখো একটা হচ্ছে অ্যারে, একটা হচ্ছে লিঙ্ক লিস্ট, একটা হচ্ছে স্ট্যাক, একটা হচ্ছে কিউ। এইগুলো হলো লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর যদি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে যাই তাহলে হচ্ছে ট্রিজ অ্যান্ড গ্রাফ। তাহলে এই যে জিনিসগুলো আমরা দেখতে পারলাম এটাই হলো আমাদের ডেটা স্ট্রাকচার। তাহলে আমরা কি দেখলাম একবার আমরা বলে ফেলি। তাহলে ডেটা স্ট্রাকচার আমরা দেখলাম যে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, তার মধ্যে দুটো পার্ট, তার মধ্যে চারটে পার্ট, ইন্টিজার, ফ্লোট, পয়েন্ট অ্যান্ড ক্যারেক্টার। আর নন প্রিমিটিভ এর মধ্যে দুটো পার্ট রয়েছে, লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক অ্যান্ড কিউ। আর নন লিনিয়ার এর মধ্যে রয়েছে ট্রিজ অ্যান্ড গ্রাফ। তাহলে এই যে আমরা জিনিসগুলো রয়েছে অ্যারে, আমরা বেসিক্যালি প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কিন্তু আমরা করে এসেছি, তাই সেটাকে আমরা আর এখন ফোকাস করব না। আমরা চলে আসবো নন প্রিমিটিভে। নন প্রিমিটিভের মধ্যে এই যে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউজ, এইগুলো আজকে আমরা দেখব। তারপরে কি দেখবো, তারপরে দেখবো যে নন লিনিয়ারের মধ্যে দেখবো আমরা ট্রি অ্যান্ড গ্রাফ। ক্লিয়ার? চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। এইবারে আমরা দেখি ডেটা স্ট্রাকচারের মধ্যে যেহেতু জাভা রয়েছে, জাভা মানেই আমরা জানি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর কিন্তু মেথড নয়, কারণ কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ হয় না, কিন্তু কনস্ট্রাক্টর মেথডের মতোই কাজ করে। কেমন কাজ করে? ধরো আমরা জানি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ
যখনই আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করব সাথে সাথে কিন্তু কনস্ট্রাক্টরটা ইনভোক হবে। ধরো একটা ক্লাস রয়েছে যে ক্লাসের নাম হচ্ছে মেইন, তাহলে আমি একটা অবজেক্ট তৈরি করলাম মেন এ ইকুয়াল টু নিউ মেন। তাহলে এই অবজেক্টটা যখনই আমি ক্রিয়েট করলাম সাথে সাথে কি কনস্ট্রাক্টরটা ইনভোক হয়ে গেল, সাথে সাথে কনস্ট্রাক্টরটা ইনভোক হয়ে গেল। তাহলে বুঝতে পারলাম কনস্ট্রাক্টরটা কখন ইনভোক হচ্ছে, আর কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ থাকে না, আরো যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা দেখি। চলো তাহলে কি বলেছে, কনস্ট্রাক্টর ইজ আ ব্লক অফ কোড দ্যাট ইনিশিয়ালাইজ দ্য নিউলি ক্রিয়েটেড অবজেক্ট। বুঝলে তাহলে? তারপরে কি বলছে, আ কনস্ট্রাক্টর রিঅ্যাসেম্বল অ্যান ইনস্ট্যান্স মেথড ইন জাভা বাট ইজ নট আ মেথড, ইট ডাজ নট হ্যাভ আ রিটার্ন টাইপ। তাহলে এর কোনো রিটার্ন টাইপ থাকে না। কনস্ট্রাক্টর হ্যাজ সাম নেম, কনস্ট্রাক্টর হ্যাজ দ্য সেম নেম অ্যাজ দ্য ক্লাস। মানে ক্লাসের নাম যা হবে কনস্ট্রাক্টরের নেমও কিন্তু সেম হবে। মানে ক্লাসের নাম যদি ধরো মেন হয় তাহলে কনস্ট্রাক্টরের নামও মেন হবে। ক্লাসের নাম যদি আমার নাম, ধরো আমার নামে একটা ক্লাস আমি তৈরি করলাম দেবজিৎ, তাহলে আমি যদি দেবজিৎ নামে একটা ক্লাস তৈরি করি তার যদি কনস্ট্রাক্টর আমি ইউজ করি তাহলে কিন্তু দেবজিৎ নাম দিতে হবে। মানে সেম ক্লাস নেম হয় কনস্ট্রাক্টরের নাম। আর লুকস লাইক জাভা কোডে, সেটাই আমাদের বলেছে। এবারে আমরা একটা ছবি, একটা প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামটাকে আমরা দেখি। তাহলে কি বলেছে, পাবলিক ক্লাস মাই ক্লাস। তাহলে এই ক্লাসটার নাম কি, মাই ক্লাস। দেখো এখানে একটা কনস্ট্রাক্টর ইউজ করা হয়েছে মাই ক্লাস কনস্ট্রাক্টর, তার মধ্যে কি সিস্টেম ডট আউট প্রিন্টএলএন এর মধ্যে কি বলছে, beginnersbook.com বলে এই জিনিসটাকে প্রিন্ট করছে। তাহলে কি আমি এখানে দেখো যখনই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের মধ্যে আমি যখনই ঢুকছি, তাহলে মাই ক্লাস বলে একটা অবজেক্ট, মাই ক্লাসের একটা আমি অবজেক্ট তৈরি করলাম যার নাম ওবিজে। সেই অবজেক্ট যখনই ক্রিয়েট হলো, সেই অবজেক্ট যখনই ক্রিয়েট হলো সাথে সাথে কিন্তু কন্ট্রোল চলে গেল এইখানে। সাথে সাথে যখনই অবজেক্ট ক্রিয়েট হলো সাথে সাথে কন্ট্রোল চলে গেল আমাদের কনস্ট্রাক্টরের কাছে। কেন? কারণ আমি তোমাকে ফার্স্টেই বলেছি যখনই আমরা অবজেক্ট ক্রিয়েট করব তখনই কিন্তু কনস্ট্রাক্টর ইনভোক হবে। দেখো আমরা যেটা ফার্স্ট লাইনে পড়েছি, কনস্ট্রাক্টর ইজ আ ব্লক অফ কোড দ্যাট ইনিশিয়ালাইজ দ্য নিউলি ক্রিয়েটেড অবজেক্ট। মানে যে অবজেক্টটা ক্রিয়েট হলো তাকে ইনিশিয়ালাইজ করার জন্যই কিন্তু বেসিক্যালি আমাদের কনস্ট্রাক্টরকে ইউজ করা হয়। কোনো কনফিউশন আশা করি নেই। এবারে কনস্ট্রাক্টর আবার তিন ধরনের হয়, কনস্ট্রাক্টর আবার তিন ধরনের হয়। কি কি? একটা হলো ডিফল্ট কনস্ট্রাক্টর, একটা হলো নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, আর একটা হলো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর বা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। দেখো এখানে কি রয়েছে, ডিফল্ট, নো আর্গুমেন্ট এন্ড প্যারামিটারাইজড। আমরা তিনটে বললাম, এবার তিনটে জিনিসকে আমরা দেখবো। তাহলে দেখো ফার্স্টে চলে আসে ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর মানে কি? ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে যখন আমরা জাভার নর্মাল একটা কোড লিখি যেখানে আমরা কোনো কনস্ট্রাক্টর মেনশন করিনি, মানে আমরা কোনো, মানে প্রোগ্রামাররা কোনো কনস্ট্রাক্টর ইউজ করেনি, কিন্তু জাভা কম্পাইলার প্রোগ্রামটা যখন এক্সিকিউট করবে ও কিন্তু কোডের মধ্যে অলরেডি একটা কনস্ট্রাক্টরকে নিয়ে আসবে যেটা আমরা লিখিনি। প্রোগ্রাম যখন কম্পাইল করে এক্সিকিউট করবে জাভা কম্পাইলার কিন্তু সাথে সাথে একটা কনস্ট্রাক্টরকে নিয়ে আসবে ওই প্রোগ্রাম কোডের মধ্যে, যেটা ডট ক্লাস ফাইলে থাকবে। যেটা আমি অলরেডি আমার জেভিএম যে ক্লাসটা রয়েছে সেটা আমার ইউটিউবে রয়েছে, এর ডেসক্রিপশন বক্সে তার তুমি লিংক পেয়ে যাবে, জেভিএম কি আর ডট ক্লাস ফাইল কি তোমরা সেখান থেকে বুঝতে পারবে। তাহলে আমরা কি বললাম, ডট ক্লাস ফাইলের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি কনস্ট্রাক্টরটা চলে আসবে, আমরা কিন্তু সেটাকে লিখবো না। দেখো আমাদের কোড ছিল এটা কি, পাবলিক মাই পাবলিক ক্লাস মাই ক্লাস পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, একটা আমি অবজেক্ট তৈরি করে ফেলছি। যখনই কম্পাইলারের মধ্যে গেল তখন কি হয়ে গেল, দেখো এই দেখো একটা মাই ক্লাস বলে চলে আসবে, এটা কিন্তু ব্ল্যাঙ্ক, কিছু থাকে না, ব্ল্যাঙ্ক থাকে। কিন্তু এটা হলো জাভার একটা প্রোটোকল, যখনই কোনো প্রোগ্রাম এক্সিকিউট করবে তখন কিন্তু তার কনস্ট্রাক্টরকে দরকার। যদি আমরা কনস্ট্রাক্টর না লিখি জাভা কিন্তু অটোমেটিক্যালি সেই কনস্ট্রাক্টরটাকে নিয়ে আসবে যাতে ইউজারদের এক্সিকিউশনের সময় কোনো প্রবলেম না হয়। তাহলে আমরা বোঝাতে পারলাম ডিফল্ট কনস্ট্রাক্টরটা কি। তাহলে একবার পড়ে নেব আমরা। If do you not implement any constructor in your class, Java compiler inserts a default constructor into your code on your behalf. This constructor is known as the default constructor. বুঝলাম? তাহলে কি বলেছে, you would not find it in your code. আমরা যে জাভার সোর্স কোড লিখেছি তার মধ্যে কিন্তু পাবো না। as it would be inserted into the code during the compilation and exists in dot class file, যেটা আমি বললাম, যেটা তুমি আমার JVM ক্লাসের মধ্যে পাবে। তাহলে কি বলেছে, this process is
শোন বিলো, যে প্রসেসটা আমরা অলরেডি তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করি আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরটা বুঝতে পারলাম। যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা কি, আমরা লিখবো না, যখন প্রোগ্রামটা কম্পাইল হবে অটোমেটিক্যালি কনস্ট্রাক্টরটা চলে আসবে আমাদের সোর্স কোডের মধ্যে, মানে ডট ক্লাস ফাইলে। এবার নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর মানে কি, কোনো আর্গুমেন্ট নেই, মানে কোনো প্যারামিটার নেই। ধরো এখানে আমি একটা প্রোগ্রাম লিখেছি ক্লাস এ, তাহলে ক্লাসের নাম কি, তার মধ্যে দেখো কোনো প্যারামিটার নেই, দেখতে পাচ্ছি আমরা কোনো প্যারামিটার নেই, এটাকেই বলে হচ্ছে নো আর্গুমেন্ট প্যারামিটার, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। তাহলে বুঝলাম আমরা। তাহলে তার মধ্যে কি করেছি, তার মধ্যে আমি একটা লাইন প্রিন্ট করেছি ইনসাইড আ কনস্ট্রাক্টর। এখানে যখনই আমি এই অবজেক্টটা ক্রিয়েট করব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনে, তাহলে কি, যখনই আমি এ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম স্মল এ, সাথে সাথে কি এই কন্ট্রোলটা এখানে চলে আসলো, তাহলে আমাদের ফার্স্টে প্রিন্ট হবে ইনসাইড দা কনস্ট্রাক্টর, তারপরে প্রিন্ট হবে ইনসাইড আ মেইন বডি। আশা করি আমরা বুঝতে পারলাম। চলো তাহলে আমরা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটা বুঝতে পারলাম, এবার কি লিখেছে আমরা একটুখানি পড়ে নেব। কি বলছে, কনস্ট্রাক্টর উইথ নো আর্গুমেন্ট ইজ নোন অ্যাজ নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর বা নো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তাহলে মাথায় রেখো কিন্তু। আর দিস সিগনেচার ইজ সেম অ্যাজ দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর, however the body can have any code unlike the default constructor where the body of the constructor is empty. ডিফল্ট কনস্ট্রাক্টরে বডিটা সবসময় এমটি হবে, এখানে তোমার কোড থাকবে, কোনো কনফিউশন নেই আশা করি। চলো তাহলে আমরা আউটপুটটা দেখো, যে আউটপুটটা বলছিলাম ইনসাইড দা কনস্ট্রাক্টরটা আগে প্রিন্ট হবে, তারপরে ইনসাইড দা মেইন বডি প্রিন্ট হবে। আশা করি আমরা বুঝতে পারলাম। এবারে চলে আসছি কি আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কি, আমরা দেখেছি নন প্যারামিটারাইজ বা নন আর্গুমেন্ট কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার থাকে না, আর এর মধ্যে প্যারামিটার থাকবে। সিম্পলি আমি একটা ক্লাস নিয়ে নিয়েছি, ধরো পাবলিক ক্লাস এমপ্লয়ি। এমপ্লয়ি একটা ক্লাস রয়েছে, তার মধ্যে দুটো ডেটা মেম্বার রয়েছে, একটা হচ্ছে এমপ্লয়ি আইডি আর একটা হচ্ছে এমপ্লয়ি নেম। ঠিক আছে, এইবার তারপরে কি, তার মধ্যে একটা মেথড মেম্বারও রয়েছে। মেথড মেম্বার নয়, কারণ এটা কনস্ট্রাক্টর, কারণ এমপ্লয়ি ক্লাসের নেমেই যেটা রয়েছে, মানে ক্লাসের নেমে কোনো মেথড নেম যদি হয় যার রিটার্ন টাইপ থাকবে না, তাকেই আমরা বলি কিন্তু কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরের কাজ কি, আমরা দেখেছি নিউলি ক্রিয়েটেড অবজেক্টকে ইনিশিয়ালাইজ করবে, সেই জিনিসটাই আমরা এখানে করছি। তাহলে কি বলেছে দেখো, এখানে আমরা প্যারামিটার পাঠিয়েছি একটা ইন্টিজার আইডি আর একটা স্ট্রিং পাঠিয়েছি নেম। তারপরে কি করেছে, তারপর একটা মেথড রয়েছে ভয়েড ইনফো, যেখানে আমরা প্রিন্ট করব। তাহলে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের মধ্যে কি, আমি এমপ্লয়ি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম obj1, আরেকটা অবজেক্ট তৈরি করলাম obj2। এই obj1 এর মধ্যে আমি পাঠাচ্ছি হচ্ছে এই ভ্যালুটা 10245, এটা হচ্ছে আইডি আর তার একটা নাম। তার সাথেও আমি কি পাঠাচ্ছি, আরেকটা অবজেক্ট তৈরি করলাম obj2, তারও একটা আমি আইডি পাঠালাম, তারও একটা আমি নাম পাঠালাম। তারপর সেই অবজেক্টকে দিয়ে আমরা ক্লাসকে, সেই অবজেক্টকে দিয়ে আমরা কোনো মেথডকে কল করে ফেলতে পারি। জানি আমরা যখনই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অবজেক্ট ছাড়া কিন্তু আমরা কোনো মেথডকে কল করতে পারি না। যদি এই বিষয়ে কোনো কনফিউশন থাকে, আমার যে প্রিভিয়াস ক্লাসগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইন্ট্রোডাকশনটা দিয়েছি, কাইন্ডলি সেটা একটু দেখে নিলে তোমাদের কনফিউশনটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, ইউটিউবের কমেন্ট বক্সে এবং ফেসবুকের পেজে, দুটোরই নাম ই লার্নিং জ্ঞান, সেখানেও গিয়ে তুমি কমেন্ট করতে পারো। আর ফেসবুকে আমার তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, সেই হোয়াটসঅ্যাপে কিন্তু তুমি আমাকে এনি টাইম পিং করতে পারো যদি কোনো তোমার প্রবলেম থাকে। আর যদি তোমরা আমার অনলাইন ক্লাসে আসতে ইচ্ছুক হও, তাহলে অবশ্যই তোমরা আমাকে একটা নক করবে হোয়াটসঅ্যাপে, তাহলে আমার যে শিডিউল রয়েছে, যে ক্লাস অনুযায়ী যে শিডিউল রয়েছে, সেই শিডিউলে তোমরা আমার সাথে জয়েন করে ক্লাসটা নিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা দেখো আউটপুটটা এখানে আমরা দেখে নিচ্ছি। আউটপুটটা কি রয়েছে, আউটপুটটা দেখো রয়েছে কি, এই দেখো ফার্স্টে যখনই এই যে obj1 অবজেক্টটা ক্রিয়েট হলো, সাথে সাথে কিন্তু এখানে চলে গেল। তাহলে দিস ডট এমপ্লয়ি আইডি, তে এই আইডিটা পড়ে গেল, যে আইডিটা গেছিল এখানে 10245, আর নেমটাও পড়ে গেল, সেম ভাবে দুটো হলো। তাহলে দুটো যে অবজেক্ট তৈরি হলো, তাকে আমি দুটো প্রিন্ট করেছি, obj1.info, obj2.info, তারই দুটো আউটপুট আমরা দেখতে পাচ্ছি। তাহলে আশা করি আমরা এই জিনিসটাও বুঝতে পারলাম প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কি। তাহলে এবারে আমরা স্টেট চলে যাব, আর কোথাও যাব না, এবারে আমরা স্টেট চলে যাব হচ্ছে প্রোগ্রামে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামটা কি, এখানে একটা প্রোগ্রাম নিয়েছি আমরা
যেটার নাম হচ্ছে মেন, ঠিক আছে, ক্লাসের নাম মেন। তাহলে কি তার একটা আমি কনস্ট্রাক্টর তৈরি করেছি, দেখো এটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, মানে কোনো এখানে প্যারামিটার নেই। আর এটা আর্গুমেন্ট কনস্ট্রাক্টর বা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যার মধ্যে আমি একটা আর্গুমেন্ট দিয়েছি। তুমি একটা দিতে পারো, দুটো দিতে পারো, 10টা দিতে পারো, সেটা তোমার ব্যাপার, তোমার প্রোগ্রামের ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করবে। তারপরে কি আমি দুটো অবজেক্ট তৈরি করেছি, একটার নাম এ আর একটার নাম A1। তাহলে এই অবজেক্টটা যখনই আমি তৈরি করেছি, তাহলে কি সাথে সাথে আমার এই কনস্ট্রাক্টরটা ইনভোক হয়ে গেছে। আর যখন এই সেকেন্ড অবজেক্টটা তৈরি করেছি, সাথে সাথে আমার এই কনস্ট্রাক্টরটা ইনভোক হয়ে গেছে। তাহলে কি প্রথম কনস্ট্রাক্টরের জন্য প্রিন্ট করবে কি এইটা ইনসাইড দা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, তারপরে প্রিন্ট করবে কিন্তু ইনসাইড দা আর্গুমেন্ট কনস্ট্রাক্টর প্লাস এম মানে কি, এইখানে দেখো আমি একটা ভ্যালু পাঠিয়েছি, প্যারামিটার পাঠাতে হচ্ছে, এই ভ্যালুটাই কিন্তু আমরা হোল্ড করছি ইন্টিজার এম এর মধ্যে, কারণ এটা ইন্টিজার ভ্যালু, তার জন্য আমি ইন্ট এম লিখেছি। তাহলে কি সেই যে আমি যে 10টা পাঠালাম, এই 10টা যে আমার এই কনস্ট্রাক্টরের মধ্যে আসলো, সেটাকেই আমি এখানে শো করিয়ে দিচ্ছি। তাহলে প্রোগ্রামটাকে আমরা রান করলেই আমরা বুঝতে পেরে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা বললাম, প্রথমে আমাদের যখন এ অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, তার জন্য আমাদের কল্ড হয়েছে কি নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর বা নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তাহলে কি ইনসাইড দা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, দেখো আমাদের আউটপুট তাই আছে, ইনসাইড দা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। আর সেকেন্ড অবজেক্টটা ক্রিয়েটের সাথে সাথে কনস্ট্রাক্টর কন্ট্রোল চলে গেছে এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের মধ্যে, যেখানে কিনা আমি প্রিন্ট করছি ইনসাইড দা আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। আর দেখো ভ্যালু যেটা 10 পাঠিয়েছি, সেই 10টাও কিন্তু আমার এখানে প্রিন্ট হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম জিনিসটা কি, কোনো কনফিউশন আশা করি আমাদের নেই। তাহলে আমাদের এবারে কি, মানে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আমাদের সবসময় এক্সামে এসে থাকে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনস্ট্রাক্টর অ্যান্ড মেথড। আমি যে জিনিসটা ফার্স্টে বলছিলাম, মেথড আর কনস্ট্রাক্টর কিন্তু এক নয়, তাহলে মেথডের সাথে কনস্ট্রাক্টরের ডিফারেন্স কি, সেই ডিফারেন্সটাই আমরা বলবো এখানে। আর 3টে পয়েন্টে ডিফারেন্সটাকে দেখিয়েছি। কি বলেছে, ফার্স্ট পয়েন্ট চলে যাচ্ছি আমি, কি বলে, দ্য পারপাস অফ কনস্ট্রাক্টর ইজ টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট অফ দ্য ক্লাস, while the purpose of method is perform the task by executing Java code। তাহলে কি কম্পাইলার কনস্ট্রাক্টরের মেন কাজ হচ্ছে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করা, আর মেথডের কাজ হচ্ছে জাভা কোডের কোনো টাস্ককে পারফর্ম করা, মানে ধরো অ্যাডিশন, সাবট্রাকশন, সেগুলো কিন্তু আমরা মেথড দিয়ে করি। আর কনস্ট্রাক্টরের মধ্যে কিন্তু আমরা সেই ক্লাসের অবজেক্টকে ইনিশিয়ালাইজ করি। তারপরে কি চলে আসছে, কনস্ট্রাক্টর ক্যানট বি অ্যাবস্ট্রাক্টেড। অ্যাবস্ট্রাক্ট মানে কনস্ট্রাক্টর কিন্তু অ্যাবস্ট্রাক্ট হতে পারে না, মানে কি আমরা সেই জিনিসটা দেখেছি অলরেডি। কোন জিনিসটা আমরা দেখেছি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা ফিচার্স রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, যে ক্লাসটাও আমি অলরেডি করিয়ে দিয়েছি, যেটা ইউটিউব এবং ফেসবুকে দুটোতেই রয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম তোমরা জানো, ফেসবুক পেজের নামও সেম, সেটা হচ্ছে ই লার্নিং জ্ঞান। সেখানে গিয়ে তোমরা কিন্তু ক্লাসটা দেখতে পারবে, আর আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো প্রোভাইড করে দিয়েছি তোমাদের। তাহলে কি বলেছে, কনস্ট্রাক্টর কোনোদিন কিন্তু অ্যাবস্ট্রাক্ট হতে পারবে না, কনস্ট্রাক্টর ফাইনাল হতে পারবে না, কনস্ট্রাক্টর স্ট্যাটিক হতে পারবে না। ক্লিয়ার, কনস্ট্রাক্টর অ্যাবস্ট্রাক্ট হতে পারবে না, ফাইনাল হতে পারবে না, স্ট্যাটিক হতে পারবে না। আর একটা কি বলেছে, এন্ড সিনক্রোনাইজড while the method can be। মেথড কিন্তু সবগুলোই হতে পারে, কোনো মেথড অ্যাবস্ট্রাক্ট হতে পারে, কোনো মেথড ফাইনাল হতে পারে, কোনো মেথড স্ট্যাটিক হতে পারে। তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট একটা কিওয়ার্ড, আর ফাইনাল কিওয়ার্ড, আর স্ট্যাটিক কিওয়ার্ড, এইটা নিয়েও আমি একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো রিসেন্টলি। তোমরা সেই জিনিসটা দেখে তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এনিওয়ে, আমাদের লাস্ট পয়েন্ট, কনস্ট্রাক্টর ডু নট হ্যাভ রিটার্ন টাইপ while methods do। কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ হয় না, বাট মেথডের রিটার্ন টাইপ হতে পারে অথবা নাও হতে পারে, মানে ভয়েড। কিন্তু কনস্ট্রাক্টরে আমরা ভয়েডও লিখবো না, কারণ কনস্ট্রাক্টরে কোনো ধরনের রিটার্ন টাইপ হয় না। তাহলে আমরা আজকে শেষ করে দিলাম। তাহলে কনস্ট্রাক্টরের বেসিক কনসেপ্ট কি কনস্ট্রাক্টরে, সে জিনিসটা তোমাদের সামনে আমি বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কনফিউশন হলে অবশ্যই আমাকে নক করবে। সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।